আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। র্যাপিড বেসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। মেনলি আমরা কয়েকটা ক্লাস আমরা ওপেন রেখেছি, বিশেষ করে বেসিক ক্লাসগুলো, যে ক্লাসগুলো সব শিক্ষার্থীরা আমাদের পেজে করতে পারবে, কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো যারা র্যাপিড বেসে ভর্তি হয়েছে শুধুমাত্র তাদের জন্য। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাই। আচ্ছা, মাহি যুক্ত হয়েছে আমাদের সাথে, আরও যারা যুক্ত হচ্ছ তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো এবং আমাদের র্যাপিড বেসে আছো কিনা, কে কে অলরেডি কোর্সটা এনরোল করেছো আমি একটু দেখতে চাই। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত, কেমন? ওকে, আমি আমাদের র্যাপিড বেসের একটা আলাদা বিষয় হচ্ছে কি, যে আমরা একদম পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা র্যাপিড বেস থেকে করে থাকি। অর্থাৎ আমরা আমাদের তিনটা বেস রানিং থাকে সবসময়: অ্যাডভান্স বেস, গোল্ডেন বেস এবং র্যাপিড বেস। গোল্ডেন বেস আমাদের ক্লোজ হয়ে গেছে, গোল্ডেন বেসের পরেই আমাদের এই বেসটা অর্থাৎ র্যাপিড বেসটা। র্যাপিড বেসে আমরা প্রত্যেকটা বিষয়ের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি একজন শিক্ষার্থী কীভাবে নিতে পারে সে বিষয়গুলো আমরা দেখে থাকি। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে নুসরাত শিফা, যুক্ত হয়েছে ওয়ালাইকুম আসসালাম, প্রমিতা বণিক মৌ যুক্ত হয়েছে, জাকির যুক্ত হয়েছে এবং ইশরাক যুক্ত হয়েছে আমাদের সাথে, হুমায়রা হিমু রংপুর থেকে দেখছে, বিশাল আহমেদ জয় যুক্ত হয়েছে, মারিয়া জান্নাত যুক্ত হয়েছে, সাদিয়া ইসলাম সেতু যুক্ত হয়েছে এবং সিয়াম আহমেদ যুক্ত হয়েছে, মুন্নি খাতুন যুক্ত হয়েছে। তোমরা যারাই যুক্ত হয়েছো তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর তোমাদের রাসেল স্যার, এবং আমাদের সাথে যুক্ত হয়েছে শ্রীতা, আচ্ছা স্মৃতা, এটা স্মৃতা, আচ্ছা আনিকা আনাম যুক্ত হয়েছে আমাদের সাথে, জাকিয়া সুলতানা ঋতু যুক্ত হয়েছে এবং আরও যারা যুক্ত হয়েছে র্যাপিড বেসে অ্যাডমিটেড আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা আজকে বেসিক কিছু ধারণা নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে তোমাদেরকে বলবো মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আশা করি তোমরা দারুণ কিছু পাবে এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে। অনেকে আজকে যারা যুক্ত হয়েছে তোমাদেরকে বলবো তোমরা র্যাপিড বেসে আছো কিনা সেটা একটু কমেন্ট সেকশনে জানাও, দেখি কারা কারা ভর্তি হয়েছে। তোমাদের সাথে আমার এই পরীক্ষার আগ পর্যন্ত দীর্ঘ এই যাত্রায় অনেকগুলো ক্লাস আমি করাবো তোমাদেরকে। সেই হিসেবে তোমাদেরকে বলবো যারা আজকে যুক্ত হয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করব বেসিক ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার জন্য, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, শুধু একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে সিভিক্স এটা কোন ভাষার শব্দ? একটু উত্তর দাও। সিভিক্স এটা কোন ভাষার শব্দ? আচ্ছা, জাকির বললো যে ভাইয়া হ্যাঁ ওকে, আফিফা মুস্তাফা, নুসরাত শিবা হ্যাঁ ভাইয়া আমি আছি। আচ্ছা, র্যাপিড বেসে আছে, ইশরাক আছে, জাকির আছে, আরিফা মুস্তাফা আছে, সিয়াম আছে, প্রমিতা বণিক আছে। প্রমিতা কিন্তু আমাদের এর আগের স্টুডেন্ট, ও অ্যাডভান্স বেস থেকে পড়ে আসতেছে, অ্যাডভান্স বেস অ্যান্ড দেন গোল্ডেন বেস অ্যান্ড দেন আরও যে র্যাপিড বেস আসছে এটাতে ভর্তি হয়েছে। আচ্ছা, অলরেডি কমেন্টস দেখতে পাচ্ছি। তারপরে রাশমি চৌধুরী বলেছে ল্যাতিন শব্দ, ইশরাক বলছে গ্রিক শব্দ, নুসরাত শিফা বলছে গ্রিক শব্দ, সিভিক্স ইংরেজি, জাকির বললো যে সিভিক্স ইংরেজি শব্দ। আচ্ছা আচ্ছা ওকে, আলফি বললো ইংরেজি শব্দ, মাহি বললো ইংরেজি শব্দ, আয়েশা বললো ল্যাতিন শব্দ। আচ্ছা, তোমরা যারা বলছো যে ল্যাতিন শব্দ, এটার পক্ষে তোমরা কি আসলে একমত থাকতে পারবা কি না এটা তো আমি বুঝতে পারতেছি না। তবে এটা ইংরেজি শব্দ, বুঝছো, এটা কিন্তু ইংরেজি শব্দ। তো ইংরেজি শব্দ, এই যে সিভিক্স যে শব্দটা, এই শব্দটা মূলত আসছে দুইটা ল্যাতিন শব্দ থেকে। দুইটা কি শব্দ থেকে? ল্যাতিন শব্দ থেকে। একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে কি সিভিটাস। সিভিস এবং কি সিভিটাস। আমি জানি না আমার পূর্ববর্তী স্টুডেন্ট যারা ছিল র্যাপিড বেসে তোমরা ভালো করে ক্লাসগুলো করছো কিনা। যদি করে থাকো তাহলে আজকে বেসিক ক্লাসটাতে অনেক কিছুই তোমরা পারবে, ঠিক আছে? সিভিক্স ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, হ্যাঁ সিভিক্স ইংলিশ এখন এতক্ষণে তোমরা বলতে পারতেছো। তাহলে এই দুইটা শব্দ কি? এই সিভিস এবং সিভিটাস এই দুইটা শব্দ আসলে কি বলো তো?
এই দুটা কোন ভাষার শব্দ? আমি কিন্তু অলরেডি বলেই দিয়েছি। তারপরেও কিছু কিছু স্টুডেন্ট আসে বলবে কি যে সিভিক্স এবং সিভিটাস এই দুটা গ্রিক শব্দ এসে বলবে। হ্যাঁ, আসলে সিভিক্স এটা কোনো গ্রিক শব্দ না, তবে এটা কোন ভাষার শব্দ তোমরা একটু যদি বলতে পারো তাহলে তোমাদের মধ্যে যারা আসো তোমাদেরকে কি করা যায় বলো তো? হ্যাঁ, তোমাদের কি দেওয়া যায়? হ্যাঁ, সরাসরি থাকলে হয়তো বা তোমাদেরকে একটা সিঙ্গারা দিতাম, একটা চকলেট দিতাম, বাট দূরবর্তী হওয়াতে তোমাদেরকে থ্যাংক ইউ দিব বা তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করব। এটা কোন ভাষার শব্দ? পোলিশ। বলো তো, এটা আর এটা কিন্তু একই অর্থ প্রকাশ করে, বুঝতে পারছো? এটা আর এটা কিন্তু দুইটা শব্দ কিন্তু একই অর্থ প্রকাশ করে। তোমরা বলার চেষ্টা করো, এডা কি? আবার এডা, এডা কি? এ মাহিজ দাম, এডা এডা কি জিনিস এটা? আবার এডা গ্রেক। আরে বাবা, বাঙালিশ লিখতে লিখতে অবস্থা শেষ। রুকসানা বিনতে হওয়া গেছে, অনেক মিস করি আপনার ক্লাসগুলো। রুকসানা, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রুকসানা আমাদের অনেক আগের স্টুডেন্ট। রুকসানা মনে হয় বর্তমানে নার্সিংয়ে পড়ছেন। রুকসানা কোথায় পড়ছো সেটা একটু কমেন্ট সেকশনে জানাও যাতে জানতে পারি। আচ্ছা, সিঙ্গারা দেখে হলে দিয়ে দিবেন স্যার, বাকি রইলে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এটা পলিশ যে শব্দটা, এটা সিভিক শব্দের অর্থ নাগরিক, সিভিক শব্দের অর্থ নগর রাষ্ট্র, ল্যাটিন শব্দ, গ্রিক হবে মনে হচ্ছে। সে মনে হচ্ছে কিন্তু সে শিওর না। তার মানে হচ্ছে তোমরা এখনো কনফিউশনে আছো। তো এই জিনিসটাতে তোমাদের একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি জানো? যে পৌরনীতি, হ্যাঁ এটা আমি একটু ছোট করি, মার্কারটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়। পৌরনীতির যে বেসিক ধারণার মধ্যে পৌরনীতি কাকে বলে বা পৌরনীতি কি বা পৌরনীতির ধারণা যখনই তোমাকে ব্যাখ্যা করতে বলবে তখন তোমাকে অবশ্যই লিখতে হবে এই কথাগুলো। তাহলে প্রথমে যে বিষয়টা আসবে যে পৌরনীতির ধারণা ব্যাখ্যা করো। ধারণা কি? ব্যাখ্যা করো। এই জিনিসটা যখন আসবে পরীক্ষায় তখন কি করবা? এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। আরেকটা প্রশ্ন এইখান থেকে থাকতে পারে, সেটা হচ্ছে কি যে পৌরনীতি কি ব্যাখ্যা করো। পৌরনীতি কি ব্যাখ্যা করো, প্রশ্ন একটা থাকবেই, কি ব্যাখ্যা করো। তখন কিন্তু শাব্দিক অর্থে পৌরনীতি কি বা কাকে বলে সেই জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। অলরেডি প্রায় 40+ শিক্ষার্থী আমার ক্লাস করছে। আমার পৌরনীতি বই 6 বার শেষ করা হয়েছে, তবে আপনার ক্লাসগুলো করে ভুল জায়গাগুলো শুধরে নিচ্ছে। আচ্ছা, কোনো জায়গায় মিস হলে সেগুলো জ্বালাই করে নিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লার নার্সিং কলেজে পড়ছে রুকসানা। আমি আসবো, কুমিল্লায় আসবো তোমার সাথে দেখা করতে। নার্সিং কলেজে ঘুরবো, কুমিল্লা ইউনিভার্সিটিতে ঘুরবো এবং হচ্ছে কুমিল্লার বিভিন্ন আনাচে কানাচে যাব। ওকে, পলিশ অ্যান্ড পলিটিক্স। আচ্ছা, ভেরি গুড। বিশাল আহমেদ জয়, এটা কিন্তু গ্রিক শব্দ এবং এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। কি রাষ্ট্র? নগর রাষ্ট্র। তাহলে এই যে সিভিস, এটার অর্থ কি? হ্যাঁ সরি, এটা না, এটা সিভিস। আমি সো সরি, আমি আসলে ইন্টেনশনালি ভুল করে ফেলছি। এই যে এটা সিভিটাস। তো এটার অর্থও কিন্তু নগর রাষ্ট্র। তাহলে পলিশ এবং এই যে তোমার সিভিটাস দুইটার অর্থই কিন্তু সেম, যে নগর রাষ্ট্রকে নির্দেশ করছে। কি নির্দেশ করছে? নগর রাষ্ট্রকে নির্দেশ করছে। তাহলে দেখো এই জায়গায় যেটা আমি বলছি যে পলিশ শব্দের অর্থ কি, এটা গ্রিক শব্দ কিন্তু পলিশ, এটার অর্থ নগর রাষ্ট্র। আর ঠিক সেম সিভিক্স থেকে যে সিভিটাস শব্দটা, এটার অর্থও কিন্তু কি নগর রাষ্ট্র। আর সিভিক শব্দের অর্থ কি? নাগরিক। এগুলো তোমরা জানার কথা। তবে এই জায়গাটাতে ভুল হতো বলে আমি এই জিনিসটা মেনশন করে দিলাম যে এটা আসলে তোমরা গ্রিক শব্দ লিখবা এবং এটার অর্থও কিন্তু নগররাষ্ট্র, অর্থাৎ গ্রিক সভ্যতার মধ্যে নগররাষ্ট্র অবস্থিত ছিল। এখানে দেখো সিভিস অর্থ নাগরিক আর এটার অর্থ কি? নগররাষ্ট্র। তাহলে আমি তোমাদেরকে যদি একটু যে বিষয়টা একটু সুন্দর করে বলি তাহলে কি দাঁড়াচ্ছে যে সিভিক্স যে শব্দটা, এটার অর্থ হচ্ছে কি? পৌরনীতি। হ্যাঁ, পৌরনীতি। আর এটাকে ভাঙলে আমরা দুইটা ল্যাটিন শব্দ পাই। এই ল্যাটিন শব্দ দুইটার একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে কি? সিভিটাস। ওকে, একটা সিভিস আর একটা কি? সিভিটাস। এটার অর্থ কি? নাগরিক আর ওইটার অর্থ কি? নগর রাষ্ট্র। তাহলে এই দুইটার অর্থ শাব্দিক অর্থে আমরা যদি বিবেচনা করি তাহলে পৌরনীতির অর্থ দাঁড়াচ্ছে কি? যে নগর রাষ্ট্রে। তাহলে শাব্দিক অর্থে এটা কি অর্থে? শাব্দিক অর্থে
পৌরনীতির অর্থ দাঁড়াচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যে তোমার নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিক জীবন সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা বলবো কি, বিজ্ঞান বা আলোচনা বা পাঠ, যেটাই বলো সেটা কিন্তু উত্তর, অর্থাৎ আলোচনা বলো, বিজ্ঞান বলো বা পাঠ বলো, সেটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা যাচ্ছে নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিক, তাহলে নগর রাষ্ট্র এবং নাগরিকই হচ্ছে পৌরনীতির আলোচনার বিষয় এবং জীবন সম্পর্কিত বিজ্ঞান বলছে। এখন কথা হচ্ছে কি, নগর রাষ্ট্র কোথায় ছিল? তোমরা অনেকে বলছো যে নগর রাষ্ট্র কোথায় ছিল। হ্যাঁ, আমরা পলিশের অর্থ বললাম যে পলিশ এটা গ্রিক শব্দ। হ্যাঁ, এই যে দেখো গ্রিকে নগর রাষ্ট্রকে তোমার গ্রিক ভাষায় বলতো কি পলিশ, আর ইংরেজিতে বলে সেটাকে সিটি স্টেট। কি বলে? সিটি স্টেট। আর বাংলায় বলে সেটা কি, নগর রাষ্ট্র। এখন তোমাদের কাছে প্রশ্ন যে তোমরা কয়েকটা নগর রাষ্ট্রের নাম বলো যেগুলো প্রাচীন গ্রিকে ছিল। নাগরিকের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আচ্ছা পরিণতি। ওকে ফাইন ভাইয়া, মোটামুটি ভাবে খাতাটা এখন বললেন না কেন? মোটামুটি ভাবে কথাটা এখন বললেন না কেন? কোনটা? আচ্ছা যুবরাজ, কিছু মানুষের মানে কিছু কিছু মুদ্রা দোষ থাকে না, হ্যাঁ সেরকম মুদ্রা দোষ হচ্ছে কি মোটামুটি। ওকে, তোমার রেশমি বলছে অ্যাথেন্স বলছে প্রাচীন গ্রিসে। আচ্ছা অ্যাথেন্স স্পার্টা বলছে, স্পার্টার বলছে। ওকে অ্যাথেন্স। আরেকটা নাম তোমাদেরকে শেখায় সেটা হচ্ছে কি অ্যাথেন্স স্পার্টা থেবেস। হ্যাঁ, অ্যাথেন্স স্পার্টা, যেগুলো তোমাদের বইয়ে আছে এগুলো ছাড়া আরেকটাও তোমরা লিখতে পারতেছো না কিন্তু। এই থেবেস এটাও কিন্তু কোথায় ছিল? প্রাচীন গ্রিক যে নগর রাষ্ট্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা তোমরা কি বলতে পারবা যে স্পার্টা কি ধরনের নগর রাষ্ট্র ছিল? স্পার্টা কি ধরনের নগর রাষ্ট্র ছিল? একটু কমেন্ট সেকশনে জানাও তো, স্পার্টা কি ধরনের নগর রাষ্ট্র ছিল? স্পার্টা কি ধরনের নগর রাষ্ট্র ছিল বলো, একটু কমেন্ট সেকশনে জানাও স্পার্টা কি ধরনের নগর রাষ্ট্র ছিল। যদি বলতে পারো তো ভালো। ওকে, স্পার্টা কি ধরনের নগর রাষ্ট্র ছিল? গণতান্ত্রিক। রেশমি বলছে গণতান্ত্রিক। আচ্ছা, স্পার্টা ছিল মূলত একটা সামরিক, এটা পরীক্ষা এমসিকিউতে আসে। স্পার্টা ছিল একটা কি সামরিক নগর রাষ্ট্র, অর্থাৎ এখানকার প্রত্যেকটা মানুষই খুব অল্প বয়সে, অর্থাৎ বলতে গেলে প্রায় 6 বছর বয়স থেকে তারা মানে কিসে যুক্ত হয়ে যায়? সামরিক প্রশিক্ষণে যুক্ত হয়ে যায়। তাহলে আমাদের যে আলোচনাটা শুরু হয়েছে কোন সভ্যতা দিয়ে বলতো? গ্রিক সভ্যতা দিয়ে। কি সভ্যতা দিয়ে? গ্রিক সভ্যতার বিষয় দিয়ে আলোচনা শুরু হয়েছে। তাহলে দেখো যে গ্রিক সভ্যতার মধ্যে কি ছিল? নগর রাষ্ট্র ছিল, এটা আমরা জানলাম। গ্রিক সভ্যতার মধ্যে নাগরিক ছিল। এখন কথা হচ্ছে কি নাগরিক কারা ছিল? তোমরা কি জানো যে গ্রিক সভ্যতায় কারা নাগরিক ছিল? তোমরা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো যে গ্রিক সভ্যতায় কারা নাগরিক ছিল। একটু কমেন্ট সেকশনে জানাও তো দেখি। হ্যাঁ বাবুরা, একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি তোমরা পারো কিনা। গ্রিক সভ্যতায় কারা নাগরিক ছিল? কমেন্ট সেকশনে যদি জানাতে পারো তাহলে বেশ, জানাও কমেন্ট সেকশনে জানাও যে গ্রিক সভ্যতায় কারা নাগরিক ছিল। দেখো গ্রিক সভ্যতার যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল নগর রাষ্ট্র। কি ছিল? গ্রিক সভ্যতার যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো কি ছিল? নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের আয়তন ছিল ছোট। কি ছিল? আয়তন ছিল ছোট। তাহলে গ্রিক সভ্যতার আয়তন কেমন ছিল? গ্রিক সভ্যতার আয়তন ছিল ছোট। নগর রাষ্ট্রের আয়তন ছিল কি? আয়তন ছিল ছোট। তার মানে এখন যে আমরা ধরো চট্টগ্রাম একটা শহর, তাই না? ধরো চট্টগ্রাম এটা একটা শহর। এখন চট্টগ্রামকে যদি আমরা একটা দেশ মনে করি, কি মনে করি? দেশ মনে করি, তাহলে কি এটা বড় দেশ হবে না ছোট দেশ হবে? অবশ্যই ছোট দেশ হবে। চট্টগ্রাম একটা শহর মাত্র, এই শহরকে যদি আমি একটা দেশ বানাই ফেলি তাহলে অবশ্যই এটা দেশ হবে, কিন্তু এটা অবশ্যই একটা নগর কেন্দ্রিক দেশ হবে। এই কারণে এটাকে বলা হবে কি রাষ্ট্র? নগর রাষ্ট্র। এবং এই যে আয়তনের দিক থেকে গ্রিক সভ্যতার নগর রাষ্ট্রগুলো ছিল আয়তনের দিক থেকে ছোট, জনসংখ্যা ছিল কম। জনসংখ্যা ছিল কি? কম। তাহলে এই যে কম জনসংখ্যার দেশ, আয়তনের দিক থেকে ছোট, জনসংখ্যার দিক থেকে কম,
এবং অন্যদিকে দেখা যাচ্ছে কি সেখানে মানুষেরা রাষ্ট্রের দায় দায়িত্ব যারা পালন করত তাদেরকেই শুধুমাত্র নাগরিক বলা হতো। তোমাদের অনেকে হয়তো উত্তর করেছো, যারা রাজনৈতিকভাবে রাষ্ট্রের অংশ নিতে পারতো তাদেরকে নাগরিক বলা হতো, যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো ভেরি গুড। নগরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো অর্থাৎ রাষ্ট্র পরিচালনা, ভেরি গুড, চমৎকার। ওকে, এখানে অরুণ কুজর আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, যারা নগরাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করতো তারা নাগরিক ছিল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে নগর রাষ্ট্রগুলো যেগুলো ছিল সেই নগর রাষ্ট্রে যারা জনগণ ছিল, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কি যে নগর রাষ্ট্রে যারা জনগণ ছিল সেই জনগণ সবাই কিন্তু নাগরিক ছিল না, সবাই নাগরিক ছিল না। জনগণের মধ্যে একটা শ্রেণী ছিল শুধুমাত্র নাগরিক, আর বাকি মানুষগুলোর মধ্যে কিছু ছিল অবসরভোগী। হ্যাঁ, অবসরভোগী মানে হচ্ছে লেজার ক্লাস আর কি, এবং আর কিছু মানুষ ছিল হচ্ছে ব্যবসায়ী বা বিদেশি, এদেরকে আলাদা করে ফেলা হয়েছে, ব্যবসায়ী বা বিদেশি। হ্যাঁ, এরাও কি ছিল যে এরা তৃতীয় পর্যায়ে ছিল নাগরিকদের। এরপরে চতুর্থ পর্যায়ে যেটা ছিল তারা হচ্ছে দাস ও নারীরা। তাহলে নারীদের কোনো কি ছিল না, নারীদের কোনো মোটামুটি নাগরিক অধিকার ছিল না। তাহলে নগরাষ্ট্র যারা বসবাস করত তাদের যে জনগণ ছিল সেই জনগণের মধ্যে যারা নাগরিক ছিল এটা ছিল তাদের আলাদা মর্যাদা, এটা কি আলাদা মর্যাদা, এবং তাদেরকে কি বলা হতো, নাগরিক বলা হতো। কেন বলা হতো? কারণ রাষ্ট্রের দায় দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করত তারা, দায়িত্ব কর্তব্য সম্পাদন করত, এবং একইভাবে রাষ্ট্রের কি সুযোগ সুবিধা ভোগ করত। বুঝতে পারছো কিনা? রাষ্ট্রের সুযোগ সুবিধা কি করত? ভোগ করত। একমাত্র তাদেরকে কি বলা হচ্ছে? একমাত্র তাদেরকে নাগরিক বলা হচ্ছে। ওকে ভাইয়া, সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের ক্লাস নেবেন কিন্তু। আচ্ছা, চেষ্টা করবো। ওএমআর শিটগুলো তাড়াতাড়ি দিলে ভালো হতো। বাসায় মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি, বাট ওএমআর শিট নাই। আচ্ছা, ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব পাঠাই দিব। তোমাদের জিনিসগুলো নিয়ে কাজ চলতেছে, আমাদের অফিসের স্টাফরা কাজ করতে করতে একজন অসুস্থ হয়ে গেছে, বুঝছো? তো তোমাদের এই কাজগুলো চলতেছে, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, যথারীতি আমরা পৌঁছে দিব। আর যারা ভর্তি হও নাই তোমরা অবশ্যই ভর্তি হয়ে নিবা, ঠিক আছে? ওকে, মেহরুন্নেসা বললো যে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার অফলাইনের স্টুডেন্ট, আচ্ছা। সমাজবিজ্ঞান নোট খাতাটা থেকে অ্যাডমিশনেও পড়তেছি এখন, আপনার অনেক দিন পর দেখলাম, কেমন আছেন স্যার? দোয়া রাখবেন আমাদের। মেহরুন্নেসা একটু ফেসবুকে ইনবক্সে মেসেজ দিও। অফলাইনে তো আমাদের পড়ালেখা শুরু করেছি আমরা, অফলাইনে আমরা পড়াচ্ছি এবং আমাদের প্রত্যেকটা টিম মেম্বার অফলাইনে আছে। তোমরা যারা অফলাইনে পড়তে যাও চলে আসবা আমাদের অফলাইনে। এখানে যেটা বলছি যে নাগরিক এবং যাদেরকে নাগরিক বলা হচ্ছে, তাহলে টোটাল জনসংখ্যা সবাই কি ছিল না? নাগরিক ছিল না। তাহলে কি দাঁড়াচ্ছে যে অতীত আর বর্তমান, তার মানে দেখো নগর রাষ্ট্র এবং বর্তমানে রাষ্ট্রগুলো কিন্তু তোমরা অলরেডি অনেক পড়া পড়ছো, এই জন্য আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে মনে করাই দিচ্ছি যে অতীতে ছিল নগর রাষ্ট্র আর বর্তমানে কি জাতি রাষ্ট্র। তাহলে দেখো বর্তমানে কি রাষ্ট্র? জাতি রাষ্ট্র। এখন আর কি নাই? নগর রাষ্ট্র নাই। এখন কি হয়ে গেছে? এখন হয়ে গেছে জাতি রাষ্ট্র। নগর রাষ্ট্রের ক্ষেত্রে আমরা আয়তনের কথা যদি বলি, আয়তন কেমন ছিল? আয়তন ছিল নগর রাষ্ট্রের ছোট। অন্যদিকে জাতি রাষ্ট্রের আয়তন কেমন ছিল? আয়তন হচ্ছে, অর্থাৎ জাতি রাষ্ট্রের বর্তমান আয়তন বড়। জনসংখ্যার কথা যদি বলি, জনসংখ্যা জাতি রাষ্ট্রে জনসংখ্যা অনেক বেশি, নগর রাষ্ট্রে কম জনসংখ্যা। অন্যদিকে জাতি রাষ্ট্রে অনেক বেশি পরিমাণ জনসংখ্যা থাকে। এবং একইভাবে আমরা যদি গণতন্ত্রের কথা বলি, হ্যাঁ, অতীতে গণতন্ত্র ছিল কিনা অথবা গণতন্ত্রের জন্মভূমি কোনটা? অতীতে গণতন্ত্র ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, কারণ প্রত্যক্ষ গণতন্ত্রে সবাই অংশগ্রহণ করতে পারত। বর্তমানে যেই গণতন্ত্র আছে নগর রাষ্ট্রগুলোর পরে জাতি রাষ্ট্রে, সেটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা বর্তমানে দেখতে পাই। তাহলে দেখো যে তোমার মোটামুটি ভাবে যে নগর রাষ্ট্র এবং জাতি রাষ্ট্রের মধ্যে কিছু পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে একইভাবে রাষ্ট্রের যে নাগরিক যে দায়ী দায়িত্ব, আগের চেয়ে বর্তমানে নাগরিক দায়ী দায়িত্ব আরো বেশি, বরঞ্চ নাগরিকদের জীবন এটা আগের চেয়ে অনেক বেশি জটিল বা কঠিনে পরিণত হয়েছে, ঠিক আছে? আহসান আহমেদ মুন্না ভাই, আপনি ক্লিন শেপ দিলে সুন্দর লাগে না, কাট রাখলে সুন্দর লাগে। ব্যাপারটা হয়েছে কি যে আমি বিসিএস এ আবেদন করার জন্য শেপ করছি।
কথা বুঝতে পারছো? সেভ না, মেশিন মেরে দিছে আর কি, জিরো মেরে দিছে। তো এটাই, আর কোনো বিষয় না। আমি আসলে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, এই যে হাওয়া লাগতেছে মনে হচ্ছে কেউ ফানি মেরে দিচ্ছে এরকম মনে হচ্ছে। তো একটু এগুলো থাকলে একটু ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে। যাই হোক, তারপরে বাধ্য হয়ে এটা করতে হয়েছে। এখানে দেখো, তাহলে এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি, যে নগর রাষ্ট্রের ক্ষেত্রে আয়তন এবং হচ্ছে কি জনসংখ্যা, আবার অন্যদিকে জাতিরাষ্ট্রের ক্ষেত্রে আয়তন, জনসংখ্যা এবং গণতন্ত্র, এই জিনিসগুলো কিন্তু কিছুটা পার্থক্য আছে। তাহলে নাগরিক দায় দায়িত্ব কর্তব্য বেড়েছে সময়ের সাথে সাথে, আমরা নাগরিকদেরও অনেক কিছু বিষয়। ওকে, আজকে সিভিক্স এক্সাম ছিল আমার। আচ্ছা ঠিক আছে, আতিয়া সাহেব আসতেছে, মাহি আসতেছে। কিরে আমি হাসার কি বললাম? সবাই হাসলে কেমনে হবে? আচ্ছা যাই হোক, তোমরা হাসো, সমস্যা নেই, পড়ো, হাসো, গাও। সুদর্শন লাগতেছে স্যারকে। আচ্ছা, রেশমি চৌধুরী বলতেছে সুদর্শন। এইখানে সৌন্দর্যের ব্যাপারটা আসলে বিমূর্ত, এক একজনের কাছে এক এক রকম সুন্দর লাগে আর কি। আমি জানি না কিরকম সুন্দর লাগে, বাট আমি মনে করি যে যেটা যে পরিস্থিতিতে যেটা দরকার হয় আর কি। আমি তো এই যে ধরো মানে দাড়ি রাখতেছি তো কিছুদিন হচ্ছে, বেশি দিন হচ্ছে না। দাড়ি বলতে এটা কি আর উঠে যায়, তাকে এরকম আর কি। ওকে, বালা। আচ্ছা, সাকিব আহমেদ যুক্ত হয়েছে। আসি, ভালো আছি, আমি ভালো আছি। পরীক্ষা দিতে গেলে দাড়ি কাটা লাগে। দাড়ি কাটা লাগে। হাসান আহমেদ, মুন্না, এগুলো সময়ের পরিপ্রেক্ষিতে বুঝবে, এখন বুঝবে না। যাই হোক, এখানে যেটা বলছি সেটা এবার আসে আমরা যে নাগরিকতার ধারণাটা বর্তমানে বিস্তৃত হয়েছে। তাহলে দেখো, আগে নাগরিকতার ধারণা ছিল কি সংকীর্ণ। তাহলে নাগরিকতার ধারণা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে কি নাগরিকতার ধারণা। আগে নাগরিকতার ধারণা কেমন ছিল? আগে নাগরিকতার ধারণা ছিল সংকীর্ণ। সংকীর্ণ মানে বুঝছো নিশ্চয়ই, সংকীর্ণ। এবং বর্তমানে যে নাগরিকতার ধারণা সেটা হয়েছে কি বিস্তৃত, অর্থাৎ মোটামুটিভাবে তোমার বিস্তৃত হয়েছে। তার মানে এখন নাগরিকতার ধারণা অনেক বেশি বিস্তৃত হয়েছে, অনেক ব্রড হয়েছে। এখন আমরা আসলে শুধু কোনো নির্দিষ্ট এলাকার নাগরিক না, এখন আমরা বিশ্ব নাগরিকে পরিণত হয়েছি। এখন আমরা কি নাগরিকে পরিণত হয়েছি? বিশ্ব নাগরিকে পরিণত হয়েছে। তাহলে এখন আর নাগরিকতার ধারণাটা সংকীর্ণভাবে কল্পনা করার সুযোগ নেই। আগেকার মতো গ্রিক সভ্যতার মধ্যে নগরাষ্ট্রগুলোতে আয়তন ছোট ছিল, জনসংখ্যা কম ছিল, নাগরিক ও দায়িত্ব কর্তব্য কম ছিল, গণতন্ত্র ছিল প্রত্যক্ষ। আচ্ছা, তোমাদেরকে প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে কি তোমার প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্রের জন্ম কোথায়? আমি অলরেডি লিখছি যে নগরাষ্ট্রের মধ্যে হয়েছে, কিন্তু কোন নগরাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্রের জন্ম হয়েছে সেটা তোমরা যদি একটু বলো তাহলে ভালো হয়। জান্নাত বললো যে শীত আছে এখনো। আমিও ভাবতেছি যে শীত মনে হয় নাই। ঠিক আছে, আমি আসলে সিলাইতে সিলাইতে আমার একটু গরম লাগতেছে। তো এখানে অবশ্যই এসি আছে, শীত লাগলে আমরা এসি ছাড়ি দিই। তোমরা যেহেতু বলছো শীত লাগতেছে না, তাহলে আমি খুলে ফেললাম আর কি। তো এখন তোমরা বলো, ঠিক আছে, বিল্লাহ ইসলাম হাই, কোথায় হাই দিয়ে কাকে খুঁজতেছো বলো তো বাবু? জান্নাত শীত আছে। আচ্ছা, এটা এখানে যেটা বলছি সেটা মনে থাকবে তো? এটা মনে থাকলে ওকে, আমরা পিডিএফে চলে যাই, আমরা হচ্ছে ফাইলে চলে যাই, যেখানে আমি তোমাদেরকে আজকে শুধু প্রাথমিক ধারণা দিলাম। তো এখানে একটা জিনিস হচ্ছে কি, যে নাগরিকতার ধারণাটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা গণতান্ত্রিক ধারা যেটা। আচ্ছা, এখানে অ্যাথেন্সের কথা বলছে, বিশেষ করে আর আতিয়া নুসাইবা অ্যাথেন্সের কথা বলছে, এরপরে বলছে মাহি অ্যাথেন্সের কথা বলছে। আচ্ছা, গ্রিসের বিশাল অ্যাথেন্সে হবে, অ্যাথেন্সে, বুঝছো? অর্থাৎ যে গণতন্ত্রের কথা বলছি, প্রত্যক্ষ গণতন্ত্র, এটা ছিল কোথায়? অ্যাথেন্সে ছিল। ওকে, অ্যাথেন্সে ছিল। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা। বিশেষ করে যে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্রের যাত্রাটা বিশেষ করে প্রভাবিত হয়েছে মূলত ফ্রান্সের যে ফরাসি বিপ্লবের পরে। বুঝতে পারছো? ফ্রান্সের কি বিপ্লবের পরে? ফরাসি বিপ্লবের পরে যে গণতান্ত্রিক যাত্রাটা একটু বেশি ব্যাক পেয়েছে আর কি। ফরাসি বিপ্লব কখন হয়েছে তোমরা কি জানো? তোমরা কি জানো? একটু কমেন্ট সেকশনে জানাও তো, ফরাসি বিপ্লব কখন হয়েছে বা কোন সময়টাতে হয়েছে, একটু কমেন্ট সেকশনে জানাইতে পারো কিনা দেখি। ওকে, বিশ্ব নাগরিক যেহেতু, তাইলে আমরা ইউরোপে যাইতে পারতেছি না কেন? এই তুমি IELTS করো, অথবা অনেক টাকা ব্যাংকে রাখো, এরপরে তুমি ভিসা কর্তৃপক্ষকে জানাও যে আমি ইউরোপে যেতে চাই। বিশ্ব নাগরিক বলতে মনে মনে নাগরিক, মোবাইলে মোবাইলে নাগরিক। ঠিক ওই, কিন্তু আমরা ফেসবুকে ওই যে ইউরোপীয় ফ্রেন্ড ফলোয়ার ফাইলে আমরা কি করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অনেকে। তো ওইখানে তুমি বিভিন্ন দেশের মাল্টিকালচারাল মানুষ তোমরা সেখানে পাবে, কানেক্টেড হবে অথবা থাকবে। তো এই জিনিসটা। আচ্ছা, অনেকেই কমেন্টস করছে, বিল্লাহ ইসলাম কমেন্টস করলো হচ্ছে
কি কমেন্টস করলো, এটা 1800 সালে উত্তরবঙ্গে এখন অনেক শীত। আচ্ছা, পরশু ইকোনমিক এক্সাম, আমি সিভিক্স লাইভ ক্লাসে। আচ্ছা সাকিব 1700 সালের উপরের দিকে। আচ্ছা মাহি 1789, মাহি পড়াশোনা করে, হ্যাঁ ভদ্র মহিলা একটু শয়তান হইলেও পড়াশোনা করে এবং সে অনেক তথ্য পারে, এটা আমার মনে হয় আর কি। তো এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় 1789 সালে মূলত ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছে। ফ্রান্সে কি হয়েছে? ফরাসি বিপ্লব হয়েছে 1789 সালে। ওকে, এটা মনে রাখবা। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল হচ্ছে এটা, যে সাম্য, ভ্রাতৃত্ব এবং কি স্বাধীনতা, এই তিনটা জিনিস, সাম্য, ভ্রাতৃত্ব এবং কি স্বাধীনতা। ওকে, সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, এই জিনিসটা, এটা ফরাসি বিপ্লবের মূল মন্ত্র। কোন দেশে হয়েছে? ফ্রান্সে হয়েছে। এখানে একটা লাইন দেখতে পাচ্ছ তোমরা, রাষ্ট্রবিজ্ঞানের জনক। কিসের জনক? রাষ্ট্রবিজ্ঞানের জনক। এবার তোমরা বলো তো, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলছে আর কি। পৌরনীতির জনককে বলো তো, পৌরনীতির জনককে কমেন্ট সেকশনে জানো। আমি তোমাদের বেসিকটা একটু দেখতেছি আর কি। হ্যাঁ, পলাশির যুদ্ধ 1757 সালে। হ্যাঁ, পলাশির যুদ্ধ এটা 1757, পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু। ফ্রি ক্লাসগুলো আর কি আর হবে না। আচ্ছা, এসএসসি 26-এর ফ্রি ক্লাস, ইশরাত আফরিন নোবা, আমাদের অ্যাডভান্স বেস আছে, তুমি ওইটা অ্যাক্সেস নিতে পারো। আমাদের পেজে মেসেজ দিলে তুমি সেটার সম্পর্কে ডিটেলস জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ফরাসি বিপ্লব আর 1917 সালে রাশিয়ার রুশ বিপ্লব। ওকে, আচ্ছা জীববিজ্ঞানের জনক, হ্যাঁ এরিস্টটল সম্মুদ্রে। আচ্ছা, এখানে যেটা এই সুজানা পারভেজ অফি অ্যাডাম স্মিথ করতে গিয়ে আসছে, আমি কি অর্থনীতি পড়াচ্ছি নাকি? তোমাদের ইকোনমিক্সের টিচার পড়াইলে অ্যাডাম স্মিথের কথা আসতো, এরিস্টটল। তার মানে হচ্ছে দেখো যে গ্রিক দার্শনিক এরিস্টটল তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, একইভাবে পৌরনীতির জনক। কিভাবে দেখো? পৌরনীতির জনক এই কারণেই যে এরিস্টটল তিনি মোটামুটিভাবে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক, আর রাষ্ট্রবিজ্ঞানের মোটামুটিভাবে বলছি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের কি জনক। আর রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হচ্ছে কি পৌরনীতি। বুঝতে পারছো? রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা কি পৌরনীতি। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের বিষয়াবলী নিয়ে, নাগরিকদের জীবন নিয়ে আলোচনা করে, আর পৌরনীতি আলোচনা করে নাগরিকদের নিয়ে। তাহলে আমাদের প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে করি এখন, সেটা হচ্ছে কি, প্রথম প্রশ্ন হচ্ছে যে পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? এটার প্রশ্ন উত্তর দাও। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৌরনীতি কি ধরনের বিজ্ঞান? কি ধরনের বিজ্ঞান? আরেকটা প্রশ্ন হচ্ছে পৌরনীতি কি বিষয়ক বিজ্ঞান? এখন তোমরা এগুলোর উত্তর দাও। ওকে, আমি এসি চলতেছে, আমার ঠান্ডা লাগতেছে, আমি আবার সুইটার গায়ে দিব। সুইটার না অবশ্য, এটা হচ্ছে হুডি সেন্ডিয়া হুডি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আচ্ছা এটি কোত্থেকে আসছে? এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা কোত্থেকে আসছে? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের জনক। আচ্ছা, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কোত্থেকে আসছে? পৌরনীতির জনক কি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন? রাষ্ট্রবিজ্ঞানের জানি না। আচ্ছা, নাগরিকতা বিষয়ক। আচ্ছা 2-3 নাগরিকতা বিষয়ক। আচ্ছা, পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের শাখা। ইটস ওকে, অনেক পারতেছো মোটামুটি। কয়েকটা জিনিস ভুল হবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আর যারা লাইভটা শেয়ার করো নাই, লাইভটা শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে। ভালো না লাগলেও শেয়ার করো, কিছু করার নাই। হ্যাঁ, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আহসান আহমেদ মুন্না, এই তুমি কি পৌরনীতির স্টুডেন্ট নাকি? তুমি তো মনে হয় তুমি পরীক্ষা দিয়ে ফেলছো না মুন্না? নাকি তুমি পরীক্ষা দিবা যে এখনো দাও নাই মনে হয়? আচ্ছা আচ্ছা, তুমি তো গোল্ডেন বেসে ছিলা, আমি তোমাকে সিনিয়র বানিয়ে দিচ্ছি। এখানে দেখো পৌরনীতি কি ধরনের বিজ্ঞান? এটা হচ্ছে পৌরনীতি সামাজিক বিজ্ঞান। কথা বুঝতে পারছো? সামাজিক বিজ্ঞান। কথা হচ্ছে বিজ্ঞান 2 ধরনের। বিজ্ঞান কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান, আর একটা হচ্ছে কি
প্রাকৃতিক বিজ্ঞান। অর্থাৎ একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স আর একটা হচ্ছে কি ন্যাচারাল সায়েন্স। এগুলো বেসিক আলোচনা, একদম বেসিক আলোচনা, ফর দ্য বিগিনিং এগুলো আমরা আলোচনা করি আর কি। সামাজিক বিজ্ঞান আর একটা হচ্ছে কি যে তোমার প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞানকে আমরা বলি ন্যাচারাল সায়েন্স। প্রাকৃতিক বিজ্ঞান ন্যাচারাল সায়েন্স। এখন তোমরা বলো কোনটা ন্যাচারাল সায়েন্স? আমরা তো অলরেডি পরিণীতিকে সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান হিসেবে জেনেছি, তাহলে ন্যাচারাল সায়েন্স কোনগুলা? পরিণীতির জনক এরিস্টটল বলা হলেও আধুনিক পরিণীতির জনক হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ফ্রাঙ্কলিন পৌর শব্দটির সবার শব্দ থেকে নেওয়া হয়েছে, যারা তো হচ্ছে না। আমরা পরিণীতির জনক জানতে চাইছি, আমি তোমার থেকে আধুনিক জনক জানতে চাই নাই, বুঝতে পারছো? ওকে, এখানে সামাজিক বিজ্ঞানের শাখা ও নাগরিকতা বিষয়ক। ওকে ফাইন। সোশিওলজি, ন্যাচারাল সায়েন্স। বিল্লাহ ইসলাম, নট সোশিওলজি, সোশ্যাল সায়েন্স। ওকে, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান। স্যার আমাদের 1 ঘন্টা ক্লাসে এত অল্প, স্যার আমাদের 1 ঘন্টা ক্লাসে এত অল্প, কি লিখছো এটা? আমি বুঝতে পারি নাই তোমার লেখাটা, একটু শুদ্ধ করে লিখো, ভুল হয়েছে অনেক লেখা। এই যে রশ্মি বলছে ম্যাথ, পরিসংখ্যান, প্রাকৃতিক বিজ্ঞান। আচ্ছা, ফিজিক্স, ন্যাচারাল সায়েন্স। ওকে, নুসরাত শিফা, ফিজিক্স ইজ ন্যাচারাল সায়েন্স। জীববিজ্ঞান, রসায়ন, এগুলো ঠিক আছে, এগুলো ন্যাচারাল সায়েন্স। আর সোশ্যাল সায়েন্স হচ্ছে কি সামাজিক বিষয়াবলী নিয়ে, যেমন তোমাদের অর্থনীতি, বুঝছো? অর্থনীতি, সমাজের অর্থনৈতিক সমস্যা নিয়ে, যেমন তোমাদের অর্থনীতির প্রতিপাদ্য বিষয় কি, যে সম্পদ হচ্ছে সীমিত, অভাব হচ্ছে অসীম। ওই সম্পদের যথোপযোগী ব্যবহার, অর্থাৎ সময় উপযোগী ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার নিশ্চিত করার জন্য মূলত। আচ্ছা, এখানে যে বিষয়টা অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, একইভাবে তোমাদের এই যে পরিণীতি, পরিণীতি তো রাষ্ট্রবিজ্ঞানের শাখা, এটাও সামাজিক বিজ্ঞানে আসবে। নৃবিজ্ঞান আসবে, উন্নয়ন বিজ্ঞান আসবে, জেন্ডার স্টাডিজ আসবে, হ্যাঁ, অপরাধ বিজ্ঞান আসবে, আরো অনেক বিজ্ঞান আসবে এখানে সামাজিক বিজ্ঞান। ন্যাচারাল সায়েন্সের মধ্যে যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলাই হচ্ছে ন্যাচারাল সায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ওকে, এখানে যা তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি বিজ্ঞান 2 ধরনের এবং পৌরনীতি হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান। এবং সেই জায়গায় পৌরনীতির জনক হচ্ছে এরিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। তিনি একটা কথা বলছে যে মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনৈতিক, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ হচ্ছে কি সোশ্যাল অ্যান্ড কি পলিটিক্যাল অ্যানিমাল, অর্থাৎ মানুষকে তিনি সামাজিক ও রাজনৈতিক জীব হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তিনি বলছে যে মানুষ যে সমাজে বাস করবে না সে হয় দেবতা, না হয় পশু। কারণ দেবতাদেরও কোনো ঘরবাড়ি নাই, সমাজ নাই, পশুদেরও কোনো ঘরবাড়ি নাই, সমাজ নাই, ঠিক আছে? এই কারণে তিনি বলছে যে মানুষ মাত্রই সামাজিক এবং রাজনৈতিক জীব। তার মানে আমরা যতই নিজেদেরকে সু কল্ড যে পলিটিক্যাল হেটার বা আমরা রাজনীতি ভালোবাসি না, রাজনীতি পছন্দ না, আমি রাজনীতি ভালো লাগে না, এই সেই অনেক কথা বলে, হ্যাঁ, এইগুলো হচ্ছে ভণ্ডামি। কারণ হচ্ছে যেই ব্যক্তি বলবে যে আমি রাজনীতি করি না, রাজনীতি মানে আমি রাজনীতির দলকে, কোনো একটা দলকে ভালো লাগে না, এই বিষয়গুলো আসলে হচ্ছে ভণ্ডামি যথারীতি। কারণ দল ছাড়া মানুষ নেই, নিশ্চয়ই কোনো না কোনো একটা দলকে সে মনে মনে হলেও কি করে, যে পছন্দ করে, সাপোর্ট করে। ওকে, এই জায়গায় আনোয়ার ভাই, আচ্ছা টপিক রিলেটেড, হ্যাঁ আচ্ছা আনোয়ার ভাইয়ের গেলাম না, তোমার আনোয়ার ভাইয়ের টপিকে। আচ্ছা, বরিশাল আজকে জিতবে। এই তোমাকে আমি এখান থেকে ফুটবল মারবো, তুমি ক্রিকেটের কথা বলতেছো, ক্লাসে আসি ক্রিকেটের কথা বলতে, আমি এখান থেকে ফুটবল মারবো একদম। কথা বুঝতে পারছো? ক্রিকেটের কথা, ফুটবলের কথা ক্লাসে আসে বলবা কেন? ক্লাসের কথা বলো। ক্লাস করতে আসছো 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা ক্লাস করে যাও না, পড়ে যাও না, কিছু জেনে যাও না, শিখে যাও না। অনেক কিছু তো অজানা আছে। আমরা সবাই হচ্ছে মোটামুটিভাবে আমরা স্বল্প জ্ঞানের অধিকারী, এতটাই স্বল্প জ্ঞান যে আমরা আসলে অজ্ঞতার মধ্যে ডুবে আছি। ওকে, আজকে কোয়ালিফায়ার, আচ্ছা কোয়ালিফায়ার সিয়াম আহমেদ, ক্লাস ভালো না লাগলে চলে যাও, কিন্তু ক্লাসের মাঝখানে এসে খেলার কথা বলবেন। আমি খেলা ব্যক্তিগতভাবে আমি দেখিও না, এবং হচ্ছে এগুলো আমার ভালো লাগে না ক্লাসের মাঝখানে এসে। এখানে যে বিষয়টা দেখো যে পৌরনীতির ধারণা, খেলা দেখা হচ্ছে যে আকাঙ্মাদের কাজ। মূল কথা হচ্ছে কি খেলা দেখা কাদের কাজ? আকাঙ্মাদের, যাদের কাজ নাই। ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। তাহলে ইংরেজি এই যে প্রথম যে প্রশ্নটা আমি তোমাদেরকে করছিলাম এটা এখানে আছে।
এবং এরপরে পর্যায়ক্রমিকভাবে দেখো সিভিটাস এবং সিভিস এগুলো আসছে। তাহলে কি যে পৌরনীতিকে স্পষ্টভাবে শাব্দিক করতে আমরা যদি বলি যে পৌরনীতি হচ্ছে কি বিষয়ক, পৌরনীতি হচ্ছে নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। এবং প্রাচীন ভারতবর্ষ এবং গ্রিসে শব্দগত মূলগত অর্থে পৌরনীতি বলতে নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কিত বিষয় বলে মনে করা হতো। সংস্কৃত ভাষায় পূর্বাপুরী এখান থেকেই মূলত হচ্ছে যারা পূর্বে বা পুরীতে বসবাস করে তাদেরকে পূর্বাসী বলা হয়। প্রাচীন গ্রিসের একটি নগর ছিল একটি রাষ্ট্র, এই জন্য নগরের যেই রাষ্ট্র সেটাকে নগর রাষ্ট্র বলা হয়। যেহেতু গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র, তাহলে এই ক্ষেত্রে গিয়ে এগুলোকে নগর রাষ্ট্র বলা হয়। জনসংখ্যা আয়তন ছিল সীমিত, নগর রাষ্ট্রের মধ্যে শুধু যারা রাজনৈতিক অধিকার ভোগ করত এবং রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করত শুধু তাদেরকে নাগরিক বলা হতো। তাহলে প্রাচীন গ্রিসে কাদেরকে নাগরিক বলা হতো সেটা দাঁড়াচ্ছে কি, যে সেটা হচ্ছে এটা, বুঝতে পারছো? প্রাচীন গ্রিকে এটা ছিল। এরপর হচ্ছে কি পৌরনীতি মূলত সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তবে পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা যখন বলা হবে তখন আমাদের মনে রাখতে হবে যে পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শাখা, যদি রাষ্ট্রবিজ্ঞান থাকে। ঠিক আছে, ওকে, সহমত? আচ্ছা, জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। যারা ক্রিকেটের কথা বলবা ক্লাসে তাদেরকে আমি স্যারের পক্ষ থেকে লাথি দিব। আচ্ছা, পুরুষ হয়ে খেলা বিরোধী কথাটা খুবই বেমানান ভাইয়া। আচ্ছা, কেন পুরুষ হয়ে খেলা বিরোধী? খেলা সবসময় কি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অন্য খেলাও তো আছে। হ্যাঁ, অন্য খেলা আছে না? এই যে তোমাদের সাথে আমি ক্লাস করাচ্ছি, এই ক্লাস করার মধ্যে যে আনন্দ সেটা তুমি নিজে না করাইলে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে মানে আমার ভালো লাগে না, আমি যখন বসে থাকি বোর হয়ে যায়। আমার মন চায় যে কাউকে ধরে এনে বসাই, একটু ক্লাস করাই, পড়াই টরাই। আবার নিজেরও পড়তে অনেক সময় বিরক্ত লাগে, তখন আমি কি করি যে তখন ইউটিউবে ঢুকি। হ্যাঁ, এখন তো আবার হচ্ছে একাডেমিক পড়াশোনা নাই, আমার মাস্টার শেষ হয়ে গেছে। একাডেমিক পড়াশোনা যখন ছিল তখন ওই যে একাডেমিক বিষয় আসে নিয়ে একটু দেখতাম, পড়তাম। ওকে, কমেন্ট। আচ্ছা, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে কি পরবর্তী যে বিষয়টা যাচ্ছি আমরা সেটাতে চলে যাই, সেটা হচ্ছে কি সংজ্ঞা। এই দুইটা সংজ্ঞা মুখস্থ করে ফেলবা, এই দুইটা সংজ্ঞা কি মুখস্থ করে ফেলবা। একটা হচ্ছে ইএম ওয়ার্ডসের, এটাও তোমরা পড়বা, বাট বেশিরভাগ প্রশ্নে আসবে এটা যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি, এটা পরীক্ষায় আসবে এবং এটাতে কোনো সন্দেহ নাই, এটা এমসিকিউ আসবেই। এবং ইএম ওয়ার্ডসের একটা বইয়ের নাম, এটাও পরীক্ষায় আসে অনেক সময়, ফিলোসফি অফ সিটিজেনশিপ। এই গ্রন্থটি কার? হ্যাঁ, কথা বুঝতে পারছো? ফিলোসফি অফ সিটিজেনশিপ এই গ্রন্থটি কার? এটা পরীক্ষায় আসে, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা মনে রাখবা। আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে বিগিনিং এ এগুলো হচ্ছে একদম পৌরনীতির জন্য মানে মারাত্মক লেভেলের বেসিক, এগুলো যদি তুমি না জেনে পরীক্ষায় যাও 1, 2, 3 নাম্বার হয়তো বা তোমার কি হয়ে যাবে, মিস হয়ে যাবে। তুমি প্রথম পত্র বলো দ্বিতীয় পত্র বলো দুইটাতেই কিন্তু এই বেসিক ধারণাগুলো অন্তর্ভুক্ত আছে, বিশেষ করে প্রথম পত্রে তোমাদের বেশিরভাগ আসে। তাহলে দেখো এই যে ইএম ওয়ার্ডসের এই সংজ্ঞাটা এমসিকিউতে আসে কিরকম, এটা লিখে বলে যে এটা কার, উক্তিটি কার অথবা হচ্ছে সংজ্ঞাটি কার, এটা আসে। আর এটা তো তোমরা বুঝতেই পারতেছো যে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, মানে যেটা অতীত হয়ে গেছে, যেটা এখন আর নাই। অতীত কি? ওই যে আমরা গ্রিক সভ্যতা নিয়ে এখন কথা বললাম, তাহলে গ্রিকে আগে নাগরিক বলতে সবাইকে বোঝানো হতো না, নাগরিক বলতে শুধু বোঝানো হতো যারা দায়িত্ব কর্তব্য সম্পাদন করে তাদেরকে। কথা বুঝতে পারছো কিনা? এই যে বিষয়টা, এই যে অতীত, তাহলে অতীত বলতে নাগরিকের অতীত কোন বিষয়টা? মাত্র আমরা যে গ্রিক সভ্যতার কথা বলছি সেটাই হচ্ছে অতীত, নাগরিকের অতীত। বর্তমান হচ্ছে এই যে অবস্থা, আমরা এখন নাগরিকরা ট্যাক্স দিতে দিতে, ব্যাট দিতে দিতে, সরকারের যে শুল্ক দিতে দিতে আমাদের অবস্থা কাহিল। আমরা রাষ্ট্রের আইন মানতে হচ্ছে, আমাদের সমাজের আইন মানতে হচ্ছে, আবার জাতিসংঘের আইনও মানতে হচ্ছে। এবং মুন্না বলতেছে যে সেই ইউরোপে যাইতে পারতেছে না। একসময় তো এগুলো যাওয়া আসা এগুলো কোনো ফ্যাক্ট ছিল না। অতীতে নাগরিকরা যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে যাইতে পারতো, কিন্তু এখন নিয়ম শৃঙ্খলায় আমরা বন্দী হয়ে গেলাম। এখন আমাদের টাকা না থাকলে, IELTS করা না থাকলে আমরা ইউরোপের দেশগুলোতে ঢুকতে পারছি না। কথা বুঝতে পারছো? তাহলে অতীত এবং বর্তমান, এখন বর্তমানে নাগরিকদের অবস্থা কি? বর্তমানে নাগরিকদের অবস্থা হচ্ছে কি, বর্তমানে নাগরিকরা মোটামুটি ভাবে বিশ্ব নাগরিকে পরিণত হচ্ছে আস্তে আস্তে। বিশ্ব নাগরিক হয়ে যাবো আমরা ভবিষ্যতে, অর্থাৎ কোনো বর্ডার থাকতেছে না আর। বর্ডার কিভাবে থাকতেছে না, যে বললাম না যে IELTS করা থাকলে এবং হচ্ছে তোমার কি যে টাকা থাকলে তুমি পৃথিবীর যে কোনো দেশে তুমি যেতে পারতেছো।
এটা মানে হচ্ছে বর্ডারলেস। তার মানে এখন নাগরিকের সুযোগ সুবিধা বেড়েছে, প্রত্যেকটা দেশ অন্য দেশের নাগরিকদেরকে কি দিচ্ছে, ভিসা দিচ্ছে। তার মানে এখন আর আটকে রাখা হচ্ছে না। কথা বুঝতে পারছো? এই জিনিসটা অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতের নাগরিকদের অবস্থা কি হবে সেটাও পৌরনীতিতে আমরা জানতে পারবো। তাহলে অতীতে কেমন ছিল সেটা আমরা অলরেডি বেসিক ধারণার মধ্যে একটু আলোচনা করছি, যেটা গ্রিকের। আর বর্তমান সম্পর্কে তো তোমরা জানতেই পারতেছো, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দায় দায়িত্ব কর্তব্য পালন করতেছি। অদূর ভবিষ্যতে আমাদের দায়িত্ব কর্তব্য, ভবিষ্যতে আমাদের বিশ্বব্যাপী আমাদের অনেক ধরনের চিন্তা ভাবনা করতে হবে। আর স্থানীয়, জাতীয় এবং মানবতার সাথে জড়িত। স্থানীয় জাতীয় বলতে আমরা কোনটাকে বুঝাই? যেমন আমাদের প্রত্যেকের পরিবার আছে, পরিবারের পরে আমাদের কি আছে? পরিবারের পরে আমাদের সমাজ আছে। তাহলে দেখো, পরিবার, সমাজ এগুলো আমার স্থানীয় প্রতিষ্ঠান। কথা বুঝতে পারছো? কি প্রতিষ্ঠান? স্থানীয়। পরিবার, বিশেষ করে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? আমি IELTS দেই নাই, হ্যাঁ, এবং দেওয়ার ইচ্ছা আছে, বাট এখনো আমি ওইভাবে চিন্তা ভাবনা করতে পারি নাই, যার কারণে আমি IELTS দেই নাই। হয়তো দিলে সেটা পরের বিষয়, এখনো যাই না, আমি এখনো ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই নাই। পরিবার, সমাজ, যে বিষয়টা বলছি সেটা হচ্ছে পরিবার, সমাজ, এটা হচ্ছে আমার নাগরিকতার স্থানীয়। আবার আমরা ধরো ইউনিয়ন পরিষদে ভোট দেয় না, ইউনিয়ন পর্যায়ে বা হচ্ছে তোমার মেম্বারদেরকে ভোট দেওয়া, এগুলো কি? এগুলো হচ্ছে মূলত স্থানীয় দায়িত্ব। এবং জাতীয় বিষয়গুলো কি? যেমন ধরো দেশের যে কোনো বিষয়ে, সিদ্ধান্ত গ্রহণ। যেমন ধরো আমরা সরকারকে নির্বাচিত করি, হ্যাঁ, সরকারকে নির্বাচিত করি, জাতীয় যে কোনো ইস্যুতে আমরা মন্তব্য করি, আমাদের মতামত জানাই, এগুলো হচ্ছে আমাদের জাতীয় বিষয়। তাহলে নাগরিকদের কিছু জাতীয় পর্যায়ে কিছু কর্তব্য আছে, রাষ্ট্রের আইন মান্য করা, রাষ্ট্রের নির্দেশনা মান্য করা, পালন করা, এগুলো হচ্ছে জাতীয় বিষয়। আরেকটা হচ্ছে কি? বিশ্ব মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। বিশ্ব মানবতার সাথে জড়িত, এখানে বিশ্ব মানবতা বলতে যেমন ধরো বর্তমানে জাতিসংঘের নিয়ম মেনে আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হচ্ছি। মানবাধিকারের 30টি ধারা আছে আমাদের জন্য, অর্থাৎ আমরা প্রত্যেকে মানবাধিকারের 30টি ধারাকে অবহেলা করতে পারছি না বা অবহেলা করছি না। এই যে 30টি ধারা, এগুলো আমাদের মানতে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বিশ্ব মানবতার সাথে জড়িত, অর্থাৎ মানবাধিকারের ধারাগুলো মানবতার সাথেই জড়িত। এবং এই বিষয়গুলো আমরা আলোচনা করব কোথায়? পৌরনীতিতে। পৌরনীতি যখন আমরা পড়ব, তখন আমরা জাতিসংঘ সম্পর্কে এবং হচ্ছে জাতিসংঘের যে মানবাধিকার সেগুলো সম্পর্কে আমরা কিছু কিছু ধারণা এখান থেকে পাবো। ঠিক আছে? ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তাহলে বুঝতে পারছো, আমি তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো শেষের দিকে এসে। আবার পৌরনীতির দুইটা অর্থ আছে, মানে পৌরনীতির একটা হচ্ছে সংকীর্ণ অর্থ আর একটা হচ্ছে ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থ হচ্ছে শুধুমাত্র অধিকার কর্তব্য সংক্রান্ত, বিজ্ঞান বলেছে এটা, অধিকার কর্তব্য সংক্রান্ত সংকীর্ণ অর্থে। কিন্তু বৃহৎ অর্থে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় মনে রাখতে হবে। আবার বলছে, সংকীর্ণ অর্থে পৌরনীতির অর্থই হচ্ছে যে অধিকার কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান। কিন্তু যখন আমরা ব্যাপক অর্থে আমরা যখন জানবো, তখন সেটা ব্যাপক অর্থে কি হবে? যে ব্যাপক অর্থে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় এখানে আলোচনায় আসবে। ঠিক আছে? ওকে, আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি? সংকীর্ণ অর্থ এবং বৃহৎ অর্থে। তাহলে আমাদের এই জায়গায় একটা MCQ আসবে, সেটা হচ্ছে কি? যে সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা থাকতে পারে সংকীর্ণ অর্থে। বৃহৎ অর্থে এটা থাকবে না, এটা নাও থাকতে পারে, তবে এটা থাকতে পারে। সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে নাগরিক অধিকার কর্তব্য সংক্রান্ত বিজ্ঞানকে নির্দেশ করে। তাহলে সংকীর্ণ অর্থে জানলাম, আর বৃহৎ অর্থে জানলাম। বৃহৎ অর্থে জানলাম কি? সায়েন্স অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকতার বিজ্ঞান। পৌরনীতিকে কি? নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কিত বিজ্ঞান বলে উল্লেখ করেছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই জায়গায় একটা কোটেশন আছে, সেই কোটেশনটা আমরা পড়ার মধ্য দিয়ে আজকের ক্লাসটা আমরা সমাপ্তি ঘোষণা করবো। সেটা হচ্ছে কি? শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট, মানে ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ও উপাচার্য, আমেরিকান শিক্ষাবিদ, শিক্ষা দার্শনিক রবার্ট হাসিনস। কথা বুঝতে পারছো? রবার্ট হাসিনস তিনি কি বলছে দেখো, তিনি বলছে যে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে উল্লেখ করেছেন। তাহলে কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে উল্লেখ করেছেন? কে উল্লেখ করেছেন? রবার্ট হাসিনস। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, রিটেন নিয়ে একটু আলোচনা করবেন স্যার। রিটেন নিয়ে আমরা আলোচনা করব আমাদের পেইড বেসের ক্লাসগুলোতে। আমরা প্রত্যেকটা
টপিক পড়ানোর পরে কোন জায়গা থেকে তোমাদের সিকিউ প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা একদম ডিটেলস ধারণা দিব ইনশাল্লাহ। আর যেহেতু ফ্রি ক্লাস, অনেকগুলো ক্লাস ফ্রি ক্লাসে এগুলো আসলে সম্ভব না। ফ্রি ক্লাস বলতে পেজের ক্লাসগুলোতে কেন সম্ভব না, এটার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে যখন আমরা এইখানে ক্লাসগুলো করাবো তখন সবাই দেখবে, ঠিক আছে, সবাই দেখবে। তো তুমি টাকা দিয়ে কোর্সটা কিনছো আর হচ্ছে কি ফ্রিতে আরেকজন পাচ্ছে, তাহলে দুইটার মধ্যে কি যে অনেকে স্টুডেন্ট মনে করবে যে এটা শুধু শুধু ক্লাস নিচ্ছে, এটাকে গুরুত্ব দিবে না। কিন্তু বেসের গ্রুপে যখন ক্লাসগুলো হবে তখন তাদের ভিতরে একটা সিরিয়াসনেস কাজ করবে। সেটা হচ্ছে কি যে আমি টাকা দিয়ে ভর্তি হলাম, যে বাবার টাকা তো শুধু শুধুই গচ্ছা যাচ্ছে, তো আমি ক্লাসগুলো করি ভালোভাবে, তখন এটা থাকবে। স্যার এই চ্যাপ্টার একবারে শেষ করে দেন না, কালকে সিভিক্স পরীক্ষা। আচ্ছা আজান আহমেদ না, কালকে সিভিক্স পরীক্ষা হলে আমি কি করতে পারি বলো? আমি তোমাদেরকে পড়াইছি না, আগের কোর্সগুলো পড়াইছি না, ওগুলো ভালো করে দেখো। তুমি তো আগের কোর্সে ছিলে, তুমি ওটা ভালো করে পড়ো, ঠিক আছে? এটা আবার রবার্ট হাসিনা পড়িও না, বুঝছো? এটা রবার্ট হাসিনস, এবং তিনি এডুকেশন ফর সিটিজেনশিপ বলেছে এটাকে। ওকে, তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমাদের চলমান যে কোর্সগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভান্স বেস কোর্স, যেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য, আর তোমাদের র্যাপিড ব্যাচ, যেটা হচ্ছে পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য। এখন আমি তোমাদেরকে এই পর্যন্ত যেগুলো পড়িয়েছি সেখান থেকে আমি তোমাদেরকে দুই একটা প্রশ্ন করতে চাই, যেগুলো তোমরা আসলে উত্তর করতে পারো কিনা। হ্যাঁ, তো তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কি যে তোমার প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা কোথায় হয়েছে? প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা কোথায় হয়েছে সেটা একটু বলো। র্যাপিড বুকে কি কি থাকবে ভাইয়া? টপিক, তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকবে, জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, সিকিউ প্রশ্ন থাকবে, এবং হচ্ছে তোমাদেরকে যখন আমরা পড়াবো তখন র্যাপিড বুক ধরে পড়াবো, তখন আমরা ওই বুকটা সলভ করে দিব সাথে সাথে। তার মানে তুমি প্রত্যেকটা বিষয়ের এগুলো সলভ করতে পারবা। ওকে, গ্রিসে ইশরাক, ইশরাক তুমি গ্রিসে না লিখে এটা বরঞ্চ গ্রিসের নগররাষ্ট্র অ্যাথেন্সে এভাবেই উল্লেখ করতে হবে, ঠিক আছে? রশ্মি নগররাষ্ট্রে বলছে, নগররাষ্ট্রে না, অ্যাথেন্সে, অ্যাথেন্সে। ওকে, আমার আর্টিস্টের এমসিকিউ হয়েছে। আচ্ছা, ভেরি গুড জাকির, সিভিস পরীক্ষা অনেক ভালো গেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাথেন্স লজিক এক্সাম আছে। আচ্ছা অ্যাথেন্স, অ্যাথেন্স বানান ভুল হয়েছে। স্নেহা সুলতানা ঠিক আছে, অ্যাথেন্স। নুসরাত শিফা অ্যাথেন্স, ভেরি গুড। প্রমিতা বণিক অ্যাথেন্স। আচ্ছা, চমৎকার উত্তর দিয়েছো। পলিশ কোন ভাষার শব্দ? পলিশ কোন ভাষার শব্দ? পলিশ, পলিশ কোন ভাষার শব্দ? পলিশ কোন ভাষার শব্দ? লিখো 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 লিখো, দ্রুত দ্রুত উত্তর করো। আব্দুস সাবর, সাবর কি হয়েছে তোমার? তুমি এভাবে অবাক দৃষ্টিতে এভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? গ্রিক শব্দ ইশরাক। ওকে, চমৎকার। ওকে, চমৎকার উত্তর হয়েছে, চমৎকার উত্তর হয়েছে। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই যে দুইটা বই যেগুলো পৌরনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা বই হচ্ছে, একটা বিষয় হচ্ছে তোমার, সেটা আমি অফ করে দিই। তোমরা এনাদের নাম শুনছো? সক্রেটিসের নাম শুনছো? সক্রেটিস, প্লেটো, আরেকজন হচ্ছে কে? এরিস্টটল। ইনার ছাত্র কে? এনার ছাত্র হচ্ছে তোমার আলেকজান্ডার। কথা বুঝতে পারছো? আলেকজান্ডার। আচ্ছা, এই যে সক্রেটিস, যাকে পৃথিবীর প্রথম শিক্ষক হিসেবে ধরা হয়, প্লেটো দ্য রিপাবলিক বই মনে রাখবা, রিপাবলিক বই। যারা আল্লাহ হাফেজ জানাই চলে গেছে তারা চলে গেছে, বাকিরা তোমরা একটু মনে রাখবা। দ্য পলিটিক্স মুখস্থ করবা, মনে না থাকলে পরে পরীক্ষায় এখান থেকে একটা এমসিকিউ মিস হয়ে যাবে। সক্রেটিসের বিখ্যাত একটা উক্তি, সদ্গুণই জ্ঞান। সদ্গুণই কি? জ্ঞান। ইংরেজিতে হচ্ছে ভার্চু ইজ নলেজ, ভার্চু ইজ নলেজ। ওকে, ভার্চু ইজ কি? সদ্গুণই জ্ঞান।
এটা মনে রাখবা। আর এরা সবাই ছিল গ্রিক সভ্যতার এবং এদেরকে সংক্ষেপে অ্যাসপা বলে। অ্যাসপা, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। ওকে আব্দুল সবুর, থ্যাংক ইউ সো মাচ। কিসের ক্লাস হচ্ছে? দিয়া না দিয়া, দিয়া না দিয়া, কিসের ক্লাস হচ্ছে বলে এতক্ষণ পরে আসি। আচ্ছা, তোমাদের ইংলিশ ক্লাস হবে। ইংলিশ ক্লাস না, কি ক্লাস আমি ভুলে গেছি। বাংলা। আচ্ছা, তোমাদের বাংলা ক্লাস হবে। তোমাদের সবার প্রিয়, আমাদের অত্যন্ত স্নেহের আমাদের শাকিল, তোমাদের শাকিল স্যার ক্লাস নিবে। তো তোমরা সবাই বাংলা ক্লাসের জন্য প্রস্তুতি নাও। তো বাংলা ক্লাস হবে, একটা চমৎকার ক্লাস তোমরা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, দ্য রিপাবলিক প্লুটো। এই জাকির, প্লুটো কি? প্লুটো কোত্থেকে আসছে? দ্য পলিটিক্স। আচ্ছা, ওকে, এটা পরীক্ষা আসবে। ওকে, তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে আমাদের ক্লাসের বিষয়ে জানাতে ভুলো না। বিশেষ করে র্যাপিড বেসের কিছু স্টুডেন্ট তোমরা যারা ভর্তি হয়েছো, তোমাদের প্রায় 100-150 কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের অলরেডি। কবির স্যার কি আর ক্লাস নেবেন না? কবির স্যার অনেক ব্যস্ত মানুষ এবং সিনিয়র পারসন, উনি ব্যস্ততার কারণে তোমাদের ক্লাস নিতে পারছেন না। তবে শাকিল স্যার ওনার ছাত্র এবং ওনার শিষ্য বলা চলে। তো সেই হিসেবে নিশ্চয়ই নিঃসন্দেহে উনি ভালো পড়াবেন, সেটা আমি মনে করি আর কি। সাইমা আক্তার তমা এতক্ষণ পরে আসে। আপনার সব টিচারদের মধ্যে জুনিয়র কে? আপনাদের সব টিচারের মধ্যে জুনিয়র কে হইতে পারে? হ্যাঁ, কে হইতে পারে? আমাদের সব টিচারের মধ্যে জুনিয়র কে? আমি চিন্তা করি, দেখি। সুজয় এই যে ইয়া গামা করে আছে না, সুজয় হচ্ছে সবার জুনিয়র। তুমি চিনবা না, তোমরা। ও কমার্সের স্টুডেন্ট, কমার্সের শিক্ষক। ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওকে তাজমিন, ওকে। রাশেদুজ্জামান মনা হচ্ছে আর্টসের শিক্ষকদের মধ্যে জুনিয়র। ও কিন্তু এখন 4th ইয়ারে। ওকে, 4th ইয়ারে, অনার্স 4th ইয়ারে, অর্থাৎ ফাইনাল ইয়ারে। ক্লাসটা খুব ভালো লাগলো। আচ্ছা রেশমি, অনেক ভালো। প্রমিতা, ওকে। আর যুক্তিবিদ্যা কখন হবে তোমাদের রুটিনে সেটা জানিয়ে দেওয়া হবে অবশ্যই। ভালো থেকো সবাই। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম এবং অনেক ভালো লেগেছে তোমাদের সবার রেসপন্স দেখে। প্রত্যেক দিন এভাবে ক্লাস করবা ইনশাল্লাহ। আর যারা র্যাপিড বেসে ভর্তি হয়েছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাস মিস দিবা না, প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করবা। আমাদের র্যাপিড বই এবং তোমাদের যেই বিষয়গুলো দেওয়ার কথা ছিল সব তোমরা জাস্ট আমি পেয়ে যাবা ইনশাল্লাহ। কোনো টেনশনের কারণ নাই, সব কিছু তোমরা যথাসময়ে যথাযথভাবে তোমাদের হাতে পৌঁছাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি ইউনিভার্সিটি শেষ করেছি, নুসরাত শিফা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স দুইটাই শেষ করেছি। আমার আপাতত আমি বেকারের তালিকায় আছি। এখন তোমাদেরকে পড়াই, আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, 2020 সাল থেকে পড়াচ্ছি এবং সেই হিসেবে তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি আর কি। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।